এরিক প্রিন্স আপনাকে যুক্ত করা হয়েছে। এরিক প্রিন্স আপনি বলেন। গুড আফটারনুন ভাই। গুড আফটারনুন বলেন। আচ্ছা ভাই, আমার ২ টা কোয়েশ্চেন। আ আ ১ম কোয়েশ্চেনটা হচ্ছে, আই থিংক আমি আপনাকে বুঝাতে পারবো কিনা জানি না। জাস্ট ট্রাই করি। সেটা হচ্ছে যে, আ একটা মানুষ পৃথিবীতে আ আরেকটা মানুষের দ্বারা লাইক হত্যাকাণ্ডের শিকার হলো, সে মরে গেল। একটা মানুষ। এখন যে মানুষটা তাকে হত্যা করলো, আমি মুমিনদের অ্যান্সার করার জন্য, মুমিনরা এই কোয়েশ্চেনটা করে আরকি। তো আমি আসলে তখন কিছু বলতে পারি না। সো আপনার কাছে জানতে চাচ্ছিলাম আরকি। একটা মানুষ কি আরেকটা মানুষকে বলতে হত্যা পারেন? করলো। মানে হত্যা করার ন্যায় পরে বিচার নাই। ন্যায় আমার বিচার কথাটা নাই হচ্ছে, এটা? হ্যাঁ, আমার কথাটা হচ্ছে যেই মানুষ সেই মানুষ যে মানুষটা হত্যা করছে সে স্বাভাবিকভাবেই মরে গেল। আমার কথাটা হচ্ছে যেই মানুষটাকে হত্যা করা হলো তার ন্যায় বিচারটা কোথায়? বা তাকে কিভাবে ন্যায় বিচারটা দেওয়া হবে পরবর্তীতে? ন্যায় এটা বিচার তো আপনাদের আমাদের ধারণা। ন্যায় বিচার তো হুম, হুম। প্রকৃতিতে তো কোনো ন্যায় বিচার নাই। মানে আ মানে নেচারে তো কোনো ন্যায় বিচারের কোনো ধারণা নেই। ন্যায় বিচার আবার কি? নেচার তো ন্যায় অন্যায় বোঝে না। আ ন্যায় অন্যায় বোঝার জন্য তো একটা সচেতন সত্তা লাগবে, একটা চিন্তা লাগবে। এরিক প্রিন্স ভাই মানে আমি বুঝতেছি না এই যে প্রশ্নটা যে অনেকেই অনেক মুভমেন্ট করে কিন্তু এটার অর্থটা কি সেটি আপনি কি বুঝেছেন যে এটার অর্থটা কি? প্রকৃতিতে আবার ন্যায় অন্যায় কি? না, না, আমার আমার মানে আপনি যখন আ প্রকৃতি এবং মানুষের আলাদা, আলাদা ডেফিনিশন ধরবেন তখন কিন্তু ২ টা ২ রকম। আমি আপনাকে ব্যাপারটা বুঝাইয়া বলি। আমি জানি না বুঝাতে পারব কিনা। সেটা হচ্ছে যেমন একটা মানুষ আরেকটা মানুষকে হত্যা করল। হত্যা করার পরে যে মানুষটা হত্যাকাণ্ডের শিকার হলো, সেই মানুষটা কিভাবে তার ন্যায় বিচার পাবে? আই মিন যদি পাবে না। সেখানে সৃষ্টিকর্তার পাবে না। পাবে না। এটা তো হুম। আমাদের একটা আকাঙ্খা যেন আচ্ছা, সবাই আচ্ছা। ন্যায় বিচার পায়। ওকে। সবাই ভাই পেট পুরে খেতে পারে। সবাই যেন হুম, হুম। শিক্ষা মানে বিনামূল্যে শিক্ষা এবং চিকিৎসা পায়। এগুলো তো আমাদের একটা প্রত্যাশা। এখন কেউ না পেলে এখন সেটা তো আমরা কি করতে পারি? সেটার চেষ্টা করতে আচ্ছা, পারি। এটা আমাদের আচ্ছা, একটা প্রত্যাশা, আকাঙ্খা। আচ্ছা। তাহলে আপনার কাছে বা আমরা বলতে পারি ব্যাপারটা হচ্ছে এরকম যে ন্যায় বিচার ব্যাপারটা হচ্ছে যা মৌলিক অধিকারের যেমন একটা আকাঙ্খা থাকে মানুষের জীবনে বা সে চাইলেই যে পাবে এমন কিছুই না। মানুষের আকাঙ্খা থাকতেই পারে। এরকম একটা আকাঙ্খার মতোই ন্যায় বিচার ব্যাপারটা, তাই তো? আপনি যে হ্যাঁ, আমি চাইলেই তো পাবেন এমন চাই কিছু না। আমার তো চাওয়া হচ্ছে আমি মক্কা শরীফে গিয়ে ইসলামের সমালোচনা করব আরামের সাথে। যেন আমাকে কেউ এটা আমার আকাঙ্খা আছে। আমি কেন করতে ওকে, পারি না? আমি কেন করতে পারতেছি না? আমারে মাইরা ফেলবে ভাই। হ্যাঁ? ওখানে রাইট। গিয়ে ওকে, করলে আমাকে টুকরা, টুকরা করে নিয়ে যাবে। ওকে। কিন্তু তার বুঝতে মানে তো পারছি। এটা না যে আমার আকাঙ্খাটা নাই। আকাঙ্খাটা তো আছে। কিন্তু এখানে গেলে আমারে মেরে দিবে। আচ্ছা, এখন আচ্ছা। আমার কেন অধিকার নেই? এটা আমি কার কাছে মানে এই ইয়াটা কার কাছে বলব? তো যে আমার কেন এখানে তখন বলার তারা অধিকার আমাকে নেই? বেসিক্যালি যে উত্তরটা দেয়, তারা আমাকে বেসিক্যালি উত্তরটা দেয় যেটা যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণীর ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। বা অধিকার তো আছে সেটা আমরা নি মানে করি তো। আমরা চিন্তা করে বের করছি যে ওকে, এটা অধিকার আছে ওকে, এবং আমরা চেষ্টা করি যে এই অধিকারটা যেন দেয়া যায়। ওকে। সবার যে অধিকার আছে প্রকৃতিতে তা তো না। যেমন একটা প্রতিবন্ধী শিশু জন্ম নিচ্ছে। তার তো অধিকার ছিল ভাই আ আ মানে দৌড়ানোর, তাই না? সে হ্যাঁ, তার ল্যাংড়া ওকে, পা, তো পা ল্যাংড়া ওকে, হয়ে গেছে। একটা ওকে, বাচ্চা অন্ধ হয়ে জন্ম নিচ্ছে। তার তো ওকে। ভাই অধিকার ছিল দেখার। এখন একটা আমরা কি হরিণের করি? যেমন একটা হরিণের অধিকার ছিল সে অনেকদিন যাবত বেঁচে থাকবে, তাকে বাঘ খেয়ে ফেলল। তো কিছু করার হ্যাঁ, নাই কি? তাকে বাগ খেয়ে এটা ফেলল। প্রকৃতির নিয়ম। কি করার আছে ভাই? আমরা আমাদের যতটুকু সম্ভব সামর্থ্যের উপরে আমরা চেষ্টা করতে পারি যে একটা প্রতিবন্ধী বাচ্চাকে একটা রোবটিক পা বানায় দেওয়া যায় নাকি? হ্যাঁ, রাইট, তাকে এমন ওকে। একটা পা বানায় দিলাম সেটা দিয়ে যেন সে অথবা যেই বাচ্চাটার চোখ নষ্ট হয়ে গেছে সেই বাচ্চাটার একটা কর্নিয়া যদি কোথাও থেকে পাওয়া যায় তাহলে আমরা তার চোখে রিপ্লেস করে তাকে আমরা দেখতে দিতে পারি কিনা। এটা আমাদের আকাঙ্খা। আমরা চেষ্টা করব। আচ্ছা, আমাদের ওকে, যতটুকু সামর্থ্য আছে চেষ্টা করতে পারি। কিন্তু যদি ওকে। সে এটা না পারি আমরা, হ্যাঁ? চোখটা হুম, একেবারে নষ্ট হয়ে গেছে বাচ্চাটার। রাইট, তাহলে আমরা ভাই কি রাইট। করব ভাই? হ্যাঁ, কিছু করার তার নেই। হুম, অধিকারটা ছিল। হ্যাঁ, তার হুম, অধিকারটা ছিল। আমাদের আফসোসও লাগবে যে বেচারা দেখতে পাইল না। বেচারা মানে জন্ম থেকে কিছুই দেখতে পাইল না। আমরা সবাই দেখতে পাইতেছি, ওই বেচারা দেখতে পাইতেছে না। হুম, এটা হুম। আমাদের খুবই খারাপ লাগবে ভাই। কিন্তু আমরা কি দ্যাটস করব? ইট, এখন দ্যাটস যদি ইট। তাকে যদি আমি এটা বলে সান্ত্বনা দেই, "তুই এই জন্মে দেখতেছস না, পরের জন্মে ঠিকই দেখতে পাবি।" এটার তো কোনো প্রমাণ নাই। তাই না? এটা তো প্রমাণ করতে হবে। এটা মিথ্যা সান্ত্বনা হয়ে গেল। এটা তো আচ্ছা, ঠিক মিথ্যা আছে। সান্ত্বনা হয়ে গেল। এটা ফাত্রামি হয়ে গেল যে, তোমার সাথে এই দুনিয়ায় অন্যায় করা হচ্ছে। তুমি পরকালে গিয়ে এটার ন্যায় বিচার পাবা। তুমি সব দেখতে পাবা পরকালে গিয়ে। ওদের থেকে বেশি দেখবা। যারা এখন দেখতেছো তাদের থেকে বেশি দেখবা। এরকমের একটা চাপা দিয়ে, মিথ্যা কথা দিয়ে ওই অন্ধ ব্যক্তিটাকে একটা ভুংচুং দেয়া যায়। কিন্তু আচ্ছা, এটার তো আসলে আল্টিমেটলি কোন প্রমাণ নাই তো। আচ্ছা। ভাই তাহলে একটা কোয়েশ্চেন ভাই আসিফ ভাই, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে এটা আকাঙ্খা মানুষের। না, এটা পাইতে হবে কোনো কথা নাই। আকাঙ্খা থাকতেই পারে মনের মধ্যে। বাট এটা যে আপনি পাবেনই তার কোনো গ্যারান্টি তো নাই। তো আমার কথা হচ্ছে এরকম যদি এরকম চিন্তা ভাবনা থাকে তাহলে তো আমার যেটা মতামত, এটা আমার পার্সোনাল মত। সেটা হচ্ছে তাহলে তো পৃথিবীতে আপনার হত্যাকাণ্ড বা হচ্ছে একটা মানুষের উপর আরেকটা মানুষের অত্যাচার এগুলো বেড়ে যাবে না আরো? যতটা এখন আছে এর থেকে আরো বাড়বে না? আপনার কি মনে হয় আরকি? কোনটাতে তখন তো মানুষ বাড়বে? চিন্তা করবে তখন তো মানুষ চিন্তা করবে যে ভাই ন্যায় বিচার বলতে কিচ্ছু নাই। মানে সৃষ্টিকর্তা বলতেও কিচ্ছু নাই। সো আই ক্যান কিল না এনিওন। আমি এরকম যা এর ইচ্ছা করতে উল্টাটা পারি। ঘটতেছে। এর উল্টাটা ঘটতেছে। কারণ যেমন ভাই? পৃথিবীতে হ্যাঁ, হ্যাঁ। আমি আপনাকে বলি একটু শোনেন। বাংলাদেশে জি ভাই। ৯৯% মানুষ হচ্ছে ধার্মিক। তারা ধর্মে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে। তাই না ভাই? ৯৯.৯৯% মানুষ। রাইট, রাইট, নাকি ভাই? রাইট, রাইট। আচ্ছা ভারত, পাকিস্তান, আফগানিস্তান এই সমস্ত দেশে তো
আ প্রায় ৯৯-৯৮ এরকমই হবে সংখ্যাটা নাকি ভাই? কি বলেন? অবশ্যই। রাইট। আচ্ছা, এখন আপনি আমাকে বলেন তো যে আমি ইউরোপের ইয়াগুলা দেখলাম যে তারা কারা ধর্মে বিশ্বাস করে না, কারা পরকালে বিশ্বাস করে না, কারা ডেইস্ট, কারা নন রিলিজিয়াস। এইখানে আমি দেখতে পেলাম জার্মানিতে প্রায় ৮০% ৭৯% মানুষ ধর্মে বিশ্বাস করে না। পরকাল বলে কিছু আছে এটাতে বিশ্বাস করে না। এটা ওকে। আপনি শুনেছেন? এটা এরকম খবর পড়েছেন পত্রিকাতে? হ্যাঁ, পড়েছি। আমি আমি জার্মানিতেই আছি। আমি মিউনিখ থাকি। আচ্ছা, আচ্ছা। তাইলে তো দারুণ। নেদারল্যান্ডসে আরো বেশি মানুষ ধর্মে বিশ্বাস করে না। তারপরে হচ্ছে গিয়ে সুইডেন, সুইজারল্যান্ড, ইংল্যান্ডে 49%। তারপরে হচ্ছে গিয়ে পোল্যান্ড ফিনল্যান্ডে পোল্যান্ডে পোল্যান্ড, হ্যাঁ, পোল্যান্ডে লাইক ওভার 50% মানুষ বিশ্বাস করে না। বিশ্বাস করে না। পরকালে যে বিচার-আচার হবে, এগুলা কোন হুম, কনসেপ্টই বেশিরভাগ মানুষের ভিতরে নেই। জাপানে প্রায় ৯৯% লোক ধর্ম-টর্ম বিশ্বাস করে না। হুম। চীনে প্রায় ৯৯% লোক ধর্ম-টর্ম বিশ্বাস করে না। না। ৯৯ না, আরেকটু কম হবে বোধহয় 95%, বা নর্থ অনেক। নর্থ নর্থ কোরিয়া হ্যাঁ, অ্যাকচুয়ালি। নর্থ কোরিয়া, ঠিক আছে। এখন আ পৃথিবীতে সবচাইতে দুর্নীতিগ্রস্ত দেশ, সবচাইতে অপরাধপ্রবণ দেশ। আচ্ছা, আপনি যদি এখন ইউরোপে থেকে থাকেন, আপনি তো ঢাকায় অনেকদিন ছিলেন নাকি ভাই? হ্যাঁ, ঢাকায় ছিলাম। ঢাকায় বড় হইছি। ঢাকায় আচ্ছা, জব আপনি করছি। আপনার বলেন তো, আপনার একটা ছোট বোন আছে, কিশোরী একটা ছোট বোন। ছোট হুম, হুম। বোনটা দুপুর ৩ টার সময় আ মানে একা বাসে করে অনেক দূরে ঘুরে আসতে গেলে আপনার কি বাসায় বসে চিন্তা হবে না যে কি হচ্ছে আপনার বোনটার সাথে? টু বি অনেস্ট হবে। মনে করেন বাসে উঠছে সে। বাসে একদিন জিজ্ঞেস করে দেখেন, দেখতে পারবেন যে একটা বাংলাদেশী সাধারণ মেয়েকে যে বাসে ঠিক প্রতিদিন গড়ে কয়জন লোক তার গায়ে হাত দেয়? এটা কোন আইডিয়া আপনার কাছে আছে? অবভিয়াসলি হ্যারাসমেন্ট এর শিকার হই। প্রায় 50% ওভার 50% মহিলা হ্যারাসমেন্ট এর শিকার। গায়ে হাত দেওয়া অনেক কিছুই। হ্যাঁ, স্বাভাবিক। এটা গায়ে হাত হচ্ছে। দেওয়া। ঠিক আছে। তারপরে বাংলাদেশে এমন কোন সরকারি অফিস আছে যে এখানে ঘুষ নেয়া হয় না? না, অবশ্যই না। সব জায়গায় নেওয়া হয়। আচ্ছা, এমন কোন ট্রাফিক সিগন্যাল আছে যেখানে ট্রাফিক পুলিশ ঘুষ নেয় না? না, আচ্ছা। সব জায়গাতেই আ ঠিক আছে। তাহলে পাকিস্তানেরও একই অবস্থা, আফগানিস্তানেরও একই অবস্থা। হ্যাঁ? একই অবস্থা। হুম, হুম। আ এই সমস্ত দেশে ধর্মপ্রবণ পরকাল আছে এবং পরকালে বিচার হবে। এটাতে বিশ্বাসী মানুষের সংখ্যা হচ্ছে ৯৯%। হুম, আর হুম। ইউরোপে যে সমস্ত দেশে রিলিজিয়ন একেবারেই কোনো ইম্পোর্টেন্ট বিষয় না। এখানে আমি আপনাকে সেই চার্টটা দেখায় দিচ্ছি। এখানে হুম, রিলিজিয়ন হুম। কোন জায়গায় নট নট ভেরি ইম্পোর্টেন্ট টু দেম। এখানে যেই ইয়াটা দেখানো হইছে সেখানে দেখতে পাচ্ছেন যে ওদের কাছে কোনো ইম্পোর্টেন্ট বিষয় না ধর্ম। ইন্ডিয়াতে 80%। পাকিস্তান এবং ইন্ডিয়া, হ্যাঁ, ইরান, ইজিপ্ট এগুলাতে রিলিজিয়ন খুব ইম্পোর্টেন্ট। ওকে, ও আর ইম্পোর্টেন্ট করে। ইম্পোর্টেন্ট না হচ্ছে নরওয়ে, ইউকে, জার্মানি, ফ্রান্স, স্পেন, গ্রিস, ইসরাইল। ইসরাইলেও দেখেন, ইসরাইলেও ৩৬% ইম্পোর্টেন্ট না। না। রাশিয়াতে ১৬, সুইডেনের ১০ হুম, ইম্পোর্টেন্ট না। জাপানে ১০। হুম, হুম। দেখেন, আপনি আমাকে বলেন তো এই সমস্ত দেশের ভিতরে দুর্নীতিগ্রস্ত মানুষের সংখ্যা কম কোন দেশে? একই সাথে আ জার্মানিতে যদি আপনার ছোট বোন, একই বয়সী ছোট বোন, হুম। রাত ৩ টার রাত সময় ৩ টার সময় রাস্তায় একা দিয়ে হেঁটে যেতে পারবে। কেউ জিজ্ঞাসা করবে না রাত কিছু। ৩ এমন টার সময় সে আইসিসের। ট্রেনে করে ডিস্কোতে যাবে। ডিস্কো কইরা সারারাত ৩ টার সময় বাসায় ফিরবে। এটাতে হুম। আপনার কোনো মানে অসুবিধা আছে নাকি? কোনো চিন্তা না, হবে কিনা বলেন তো? অবশ্যই হবে না। ইভেন আমি যদি আমি একটা ছেলে মানুষ হিসেবে চিন্তা করি, বাংলাদেশে রাত ৩ টার সময় বের হইতে গেলে আমার ইম্পসিবল বের হওয়া রাত ৩ টার সময়। আর আমি ছেলে হিসেবে জার্মানিতে রাত ৩ টা ৪ টার সময় রাস্তায় বের হয়ে হাঁটি, যেখানে ইচ্ছা সেখানে যাই, ক্লাবে যাই, যা ইচ্ছা করি। সো এখানে দেখার কেউ নাই, বলার কেউ নাই ওয়াও! আমাকে। তার মানে হচ্ছে আপনি নাস্তিকদের দেশে যারা পরকালে বিচার-আচারে বিশ্বাস করে না, সেই সমস্ত দেশে সেফ ফিল করবেন। আর যারা পরকালে বিশ্বাস করে, বিচার-আচারে বিশ্বাস করে, তাদের দেশে ৯৯% তাদের দেশে আপনি আনসেফ ফিল করবেন। এটা হুম, হুম। কেমনে হইল ভাই? মানে আমাদের কাছে স্ট্যাটিস্টিক্যাল ডেটা তো উল্টা কথা বলতেছে যে যারা পরকালে দ্যাটস ট্রু। বিচার-আচারে বিশ্বাস করতেছে না, তারা হুম, হুম। বরঞ্চ সৎ জীবন-যাপন করতেছে। আমি ইউরোপের যখন ১ম আসছি, আ জি আ ভাই। কাউন্টারে টাকা রাইখা চলে হুম, যেতাম। হুম। কারণ এখানে লোক নাই। হুম, হুম। ঠিক আছে? গ্রামে হ্যাঁ, আমি দেখছি, ইউরোপের গ্রামগুলাতে আমি দেখছি, ওদের যে দোকান আছে, দোকানে লোক থাকে না। টাকা রাইখা মানুষ চইলা যায়। হ্যাঁ? টাকা আচ্ছা। সুন্দর করে বিল দিয়ে, আবার হুম। টাকার ভাঙতি পয়সাটা আমিও নিজে করছি। নিয়ে আমিও করছি এরকম ভাই, আমিও করছি। লোক থাকে না, দিয়ে চলে আসছি, দেখে চলে আসছি। ওখানে কেউ দেখারও কেউ নাই। দেখার আমিও কেউ করছি নাই, এরকম। ধরার হ্যাঁ, কেউ নাই। রাইখা দিছে। তুমি টাকা এখানে কয়েন এখানে দিয়া তারপর তুমি আবার ভাঙতিটা মানে মনে করেন ৳২.৫ বিল আমার হইছে, ৳২.৫ হুম, জিনিস কিনছি। আমি হ্যাঁ। ৫ ইউরোর নোট দিয়ে আবার বাকি ৳২.৫ ফেরতও নিয়ে আসছি এখান থেকে। আমি পারতাম পুরাটাই করে দিতে, মেরে কিন্তু দিতে এটা কেউ পারতাম। করে না। কিন্তু হ্যাঁ, আমার ওইটা আসে না আমার মধ্যে। ওই চিন্তাধারাটা চেঞ্জ হয়ে গেছে এখানে এসে। এখানে এসে সেই জিনিসটা হয় না, হ্যাঁ? হয় না। তাইলে ভাই কেমনে হইলো? মানে তারা তো পরকালে বিচার হবে। এই যে আমি যে এটা করলাম, এবং আমি দেখছি যে হুম, আপনি ইউরোপে যদি আপনি ঘুরে থাকেন, আপনি ডেফিনিটলি এটা জানেন যে হ্যাঁ। ইউরোপের পাখিরা মানুষকে ভয় পায় না। তাই না, না ভাই? অবশ্যই না। হ্যাঁ, কবুতর এখানে মানে সামনাসামনি এসে খাচ্ছে, ই করতেছে।
মানে কোনো ফ্রিলি পাখিরাও ভয় পায় না। একদম ফেয়ার কথা, রাইট। পাত্তাও দেয় না ভাই। পাত্তাও মানে দেয় না। গোনায় ধরে না আমারে গোনা হ্যাঁ, আমি একদিন বার্গার কিনছি, ফিশ বার্গার কিনা খুব চামে ভাবটা নিয়া, হ্যাঁ? হ্যাঁ, খাওয়া শুরু করছি। একটা হ্যাঁ, পাখি মানে সমুদ্রের পাড়ে একটা পাখি এসে আমার ঘাড়ে বসলো। ঘাড়ে বসে সুন্দর কইরা আমার বার্গারটা ঠক করে আমার হাত থেকে নিয়া সঁ করে চলে গেল। আমি একেবারে হ্যাঁ, বেকুব হয়ে তাকায় রইলাম যে আমার রাইট। হাত থেকে সুন্দর করে এসে নিয়ে গেল। আই মানে মিন আমার ফিয়ারলেস। পাত্তা দিল না। একদম ফিয়ারলেস, হ্যাঁ, আচ্ছা, এই রাইট। দেশের কুকুরগুলা তো মানুষকে ভয় পায় না। মানে বাংলাদেশের কুকুরগুলা যেরকম ভয় পায়, ঘ্যাউ, ঘ্যাউ করে। হুম, হুম, কুকুর তো ভয় পেলেই ঘ্যাউ, ঘ্যাউ করে। হুম, এই দেশে তো আপনি রাইট, দেখছেন রাইট। যে না, না। রাস্তায় হেঁটে যাচ্ছে, পশু-পাখি আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। আ সে তার মতো খেলতেছে, তার মতো দৌড়াচ্ছে। আই মিন সে কেয়ার করতেছে না, আমিও করতেছি না। ইভেন আমি যাকে টাচ করলে সে আরো হ্যাপি হচ্ছে। সে আমাকে দেখে বিরক্ত বোধ করতেছে না। ওমা, ওমা! তাহলে আপনি না বললেন যে পরকালে বিচার-আচার হবে এটার জন্য নাকি মানুষ মানে ভয়ে সেই ভয় নাকি ভালো হয়ে যাবে। আমি তো বাংলাদেশে আপনি আ যেকোনো পুরান ঢাকার যেকোনো রাস্তা দিয়ে গেলে রাতের বেলা গেলে আপনার ঠ্যাক দিবে সিওর। হুম? সিউর, গ্যারান্টিড, হ্যাঁ, কোনো নাই। এগুলার কোনো মানে পাকিস্তানেও একই অবস্থা, আফগানিস্তানেও একই অবস্থা, ইরানেও ভয়ংকর অবস্থা। হ্যাঁ, তাইলে ভাই ধর্মপ্রবণদের দেশে এই অবস্থা কেন? ধর্ম যদি মানুষকে ভালোই করে বা মানে হুম, পরকালে বিশ্বাসটা যদি মানুষের ভিতরে সেই ইয়াটা নিয়ে আসে, সৎকর্ম করার জিনিসটা নিয়ে আসে তাহলে হুম, আচ্ছা ঠিক আছে এগুলা সবকিছু বাদ দিলাম। আপনাকে আমি হুম, আরেকটা উদাহরণ দেই, যেটা ইসলামিক মিথোলজিতেই আছে। ভাই শয়তান যাকে আল্লাহ পাক সৃষ্টি করছে, শয়তান হুম। ক্যারেক্টারটা তো আল্লাহকে দেখছে, কথা কইছে, খোশগপ্প করছে নাকি ভাই? আ অবশ্যই কথা বলছে। হে তো জানে যে পরকালে এরে মাইরা দিয়ে একাকার করবে আল্লাহ পাকে নাকি? হুম, জানে। প্রমাণও তো পাইছে। আল্লাহ পাকের তো প্রমাণ পাইই তো সে মানে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ বি বি করছে নাকি? বিদ্রোহ করছে, বিরোধিতা করছে। ও মানে সে কিন্তু জানে যে পরকালে বিচার হইব। তারপরেও কিছু হ্যাঁ, পুছি না। তোর পরকাল পুছি না। তোর তোর আল্লাহ তোর মানি না। তোর যা তুই করগা যা। তুই যা হুম, পারস করগা আমারে পরকালে নিয়া। হ্যাঁ? দিস হুম, যা দোজকে দিস। আমি তোর দোজক পুছি না। হুম। শয়তান তো এই কথা কইল নাকি ভাই? না, এটা তো বুঝতে পারছি ভাই। এটা তো বলেনি। পরকালে বিচারের মানে ইয়াটা ভয়টা কি শয়তানকে ভদ্র করতে পারছে? না, বন্ধ করতে পারেনি। সে তো তার মতই আছে শয়তান। তাইলে মানে ইসলামের রাইট, মিথোলজিতেই রাইট। তো এই ক্যারেক্টারটা আছে। সবচাইতে ডায়নামিক ক্যারেক্টার মানে হুম, যেকোনো আব্রাহামিক রিলিজিয়নের সবচাইতে ডায়নামিক ক্যারেক্টারটা হলো শয়তান ক্যারেক্টার। আল্লাহরে পুছেও না। মানে জানে আমারে আল্লাহ পাক দেখছে আল্লাহ পাকরে। এ কিন্তু এমন না আমাগো মতো ইয়া না কিন্তু, না হ্যাঁ? দেইখা বিশ্বাস করে নাই। দেইখা বিশ্বাস অন্ধের মতো দেখছে। বিশ্বাস অবিশ্বাস না কিন্তু। এ কিন্তু জানে ঠিকই। ও পিটাইবো ঠিকই আমারে। দোজখে নিয়ে আমারে ছেঁচবো ঠিকই আল্লাহ, হ্যাঁ? হুম, এইটা ডেফিনিটলি সে জানে এবং এটা তার কোনো অন্ধবিশ্বাসও না। সে নিজের চোখে দেখছে, আল্লাহর সাথে কথা পর্যন্ত কইছে। হুম, উবাটারই আল্লাহ পাকের ভয় ঠিক করতে পারল না। তাইলে হুম, আরেক মানে অন্য মানুষকে কিভাবে ঠিক করবে? যারা অন্ধবিশ্বাস করে মানে করবে তাদেরকে কিভাবে ঠিক করবে ভাই? রাইট। তার মানে বুঝতে পারছি। পরকালের ভয়, আ জান্নাতের তাহলে লোভ বা তার মানে পরকালের কি ভয় আপনার মানে তার মানে এন্ড অফ দ্যা ডে আমি বলতে পারি যে পরকালের ভয়, তারপর হচ্ছে এটা হবে, ওইটা হবে। এগুলো সব লাইক মিথোলজিক্যাল আর লাইক রূপকথার মতো আসলে মানুষকে একটা চাপে রাখার জন্য, মানুষকে সমাজে একটা চাপে রাখার জন্য, কিছু মানুষকে একটা গ্রুপকে একটা চাপে রাখার জন্য এরকম কিছু তৈরি করা আরকি। চাপে রাখার জন্য মানে চাপে থাকলে যদি অপরাধ না করত তাইলে তো হইতো। কিন্তু অপরাধ তো মানে ঠিকই করত। চাপে রেখে উচিত নিজের ফায়দা শাস্তি লুটার জন্য বা এমন হ্যাঁ, করার জন্য এমন কিছু হ্যাঁ, একটা, হ্যাঁ। রাইট। পলিটিক্যাল ফায়দা লোটার জন্য এই জিনিসগুলা বানাইছে। হুম, মানুষকে যদি চাপে রেখে অপরাধ থেকে বিরত রাখতে পারত, তাইলে তো আমরা বলতে পারতাম আচ্ছা ঠিক আছে এটা একটা অন্ধবিশ্বাস তাও তো এর দিয়ে কাম মানুষ তো ভালো। হইতাছে। হ্যাঁ, রাইট। মানুষ তো ভালো হইতেছে। কিন্তু হুম, আল্টিমেটলি দেখা যাচ্ছে মানুষ তো উল্টা হইতেছে। ওকে। মানুষের যেই সমস্ত মানুষ ধর্মপ্রবণ তাদের ভিতরে অপরাধ প্রবণতা বেশি দেখা যাচ্ছে। আমাদের স্ট্যাটিস্টিক্যাল ডেটা এটা বলতেছে। স্ট্যাটিস্টিক্যালি, হ্যাঁ, রাইট। গট ইট। ঠিক আছে। ঠিক আছে তাহলে ভাই, এরিক এটার প্রিন্স অ্যান্সার ভাই আর পেলাম। কি কিছু বলবেন? আরেকটা কোয়েশ্চেন আছে ভাইয়া, সেটা হচ্ছে মানে একটা বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছিলাম। আ আ মানে ইসরায়েল এবং প্যালেস্টাইনের ব্যাপারে। আগে আমি যুদ্ধ-মুদ্ধ, হামাস-টামাস এগুলোর ব্যাপারে জানতে চাচ্ছি না। নরমাল একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে ইসরায়েল রাষ্ট্র ইসরায়েল রাষ্ট্র সৃষ্টির পিছনে যেই মূল যুক্তিটা, লাইক আ থিওডর হার্জেল এবং যারা তৈরি করছে দেশটা, তাদের মূল বেসিকটা হচ্ছে লাইক ধর্মের ভিত্তিতে জিউস রিলিজিয়ন এবং জিউস ধর্ম বা হচ্ছে ইহুদি ধর্মের ভিত্তিতে একটা দেশ তৈরি করা, সেটা হচ্ছে ইসরায়েল। সো যারা ধর্মে বিশ্বাস করে না, যাদের ১ যারা সেকেন্ড, ১ সেকেন্ড, ১ সেকেন্ড ভাই ১ সেকেন্ড। জি, ইসরায়েলে যে ১০ লক্ষ মুসলমান আছে এটা আপনি জানেন? অবশ্যই আমি জানি। তারা যে তাদের আইন অনুসারে জীবন পরিচালনা করতে পারে এটা জানেন? হ্যাঁ, জানি। সেখানে যে ইসরায়েলের আইন যে সেখানে প্রযোজ্য হয় না, এটা জানেন? আই মিন মুসলিমদের উপর ইসরায়েলি আইন প্রযোজ্য হয় না। ইসরায়েলের মানে যেই মেইনস্ট্রিম আইন সেটা ওদের উপর প্রযোজ্য হয় না। ওদের আলাদা আইন আছে, আইন ব্যবস্থা আছে। সেইখানে ওদের কমপ্লেইন করতে হয়। যে হ্যাঁ, মুসলিমদেরকে ইসরায়েলের নেসেটের মধ্যে মুসলিম পার্লামেন্টেরিয়ান ও আছে। সবই আছে। হ্যাঁ, হ্যাঁ, এটাও জানি। ওদের তাহলে আলাদা দলও আছে। না, আমার তাহলে কোয়েশ্চেনটা হচ্ছে 19 ইসরায়েলের যে আমার ধর্মমত, ইসরায়েলের ধর্মমতে যেটা বলা আছে সেটা হচ্ছে এই যে মুসা নবী যে কাজ করছিল,
হুম, প্যাগানদের সবাইরে মেরে ফেলছিল, তাই না? হ্যাঁ, হুম, হুম, এবং সমস্ত প্যাগানদেরকে হত্যা করত মুসা নবী। এখন হুম, ইসরায়েল যদি তাদের ধর্মমত অনুসারে রাষ্ট্র পরিচালনা ওইটা হয়ে থাকে, তাহলে তো হুম। মুসলিমদেরকে তো মাইরা ফেলার কথা এতদিনে। ভাই মুসলিমরা আমি তো রাষ্ট্র পরিচালনার ব্যাপারটা বলিনি আপনাকে। যে কিভাবে পরিচালনা করতেছে কোন আইন দ্বারা সেটা বলিনি। আমি বললাম যে ইসরায়েল রাষ্ট্র তৈরি যখন হইছে বা ইসরায়েল রাষ্ট্রের যে তৈরির যে মূল প্রেক্ষাপটটা সেটা তো ধর্মভিত্তিক প্রেক্ষাপট তৈরি হয়েছে। নাকি আপনি মনে করেন ধর্মভিত্তিক হয়নি প্রেক্ষাপট? মানুষজন কিন্তু যেকোনো আশপাশে যখন এতগুলা ধর্মভিত্তিক রাষ্ট্র তৈরি হয়ে উঠছে, হুম, তখন তো এটা একটা স্বাভাবিক প্রতিক্রিয়া যে এই অঞ্চলের সংখ্যালঘু এই মানুষেরা তো থাকতে হুম, পারবে না। যদি আচ্ছা। না তারা ওই আচ্ছা, ওই যে আশপাশে যে রাষ্ট্রগুলা গঠিত হইতেছে ওগুলার বিরুদ্ধে হুম, যদি একটা অপোজিং ইয়ান তৈরি করা না যায়, তাহলে এখানে হুম, সংখ্যালঘু মানুষেরা আপনি একটু আমাদেরকে বলেন তো ভাই, একটু হুম, স্ট্যাটিস্টিক্যাল ডেটা নিয়ে আমাকে একটু দেখান আপনি। হুম, আপনি নিজে হুম, খোঁজেন, খুঁজে হুম, আমার আরেকদিন আসেন, আরেকদিন এসে হুম, আমারে দেখান। আপনি বলেন যে গত ৮০ বছরে হুম, ইরানে প্রচুর পরিমাণে ইহুদি বসবাস করত। হুম। আ ভাই আমি জানি ভাই আলবেনিয়াতে ইরান না, নট অনলি ইরান, আলবেনিয়া, আজারবাইজানেও অনেক হারে ইহুদি বসবাস করত। কিন্তু এখন তারা সেটা কই? শূন্যের কোঠায়। শূন্যের শূন্যের কোঠায় কোঠায়। ভাই। ভাই জিরোর কোঠায় আমি জানি। পাকিস্তানে বৈধ বসবাস করত, হিন্দু বসবাস করত। তারা কোথায় ভাই? 0% জিরোর রয়ে গেছে। প্রায় 0% রয়ে গেছে। বাংলাদেশে আচ্ছা। 22% এর মতো হিন্দু ছিল। তারা হুম, কোথায় ভাই? মানে এখন নাকি 8% তাও মুখে বলে 8%, আমার ধারণা হুম, আরো কম। হ্যাঁ? হুম, 4-5% হইব। হুম, এই ভাই গেল কোথায় ভাই? সব চলে যায় কোথায়? পৃথিবীর হুম। সমস্ত যেখানে মুসলমানরা সংখ্যাগুরু সেখানে এত সংখ্যালঘু এভাবে হু, হু করে কমতে থাকে ব্যাপারটা কি ভাই? একটু তাদের বলেন তাদের তো? তাদের তাদের প্রেসারে কমতেছে। আমি স্ট্যাটিস্টিক্যালি যে আপনি রিপোর্ট গুলো দিলেন সেগুলো আমি জানি এবং সেগুলো আমি মানি। আমার কথাটা হচ্ছে যখন ব্রিটিশরা দখল করল প্যালেস্টাইনকে, যখন ব্রিটিশরা দখল করল ১ম এবং জিউসদেরকে পৃথিবী থেকে ডেকে এনে এদেরকে বসতি স্থাপন করা হলো। জিউস বসতি স্থাপন করা ভাই হলো। আপনার ভয়েস অনেক আস্তে হয়ে গেছে। কথা বোঝা যাচ্ছে না। আই এম সরি। শুনতে পাচ্ছেন ভাইয়া? ইজ ইট হ্যাঁ, ফাইন? এবার বোঝা যাচ্ছে বলেন। আমার কথাটা হচ্ছে যখন ব্রিটিশরা যখন প্যালেস্টাইন দখল করল, দখল করার পরে যখন পুরো ওয়ার্ল্ড এর জিউসদেরকে বা জিউসদেরকে যখন ওখানে যখন স্থাপিত করা হলো বা না, তাদেরকে না যখন ওইখানে স্থাপন করা হলো। করার আগেই ওইখানে স্থাপন করার আগেই আগেই ওইখানে জিউসটা ছিল। প্রচুর জিউস ছিল, পরিমাণে আগেই জিউসটা ছিল। আমার প্রচুর কথা হচ্ছে পরিমাণে যখন ইহুদি ওখানে আগেই বসবাস করত এবং হুম, তারা নির্যাতনের শিকার হচ্ছিল দীর্ঘদিন ধরে হুম, মুসলমানদের হাতে। দীর্ঘদিন ধরে তারা নির্যাতনের শিকার হচ্ছিল। তারা এই কথা বারবার জানাইছে বিভিন্ন সংস্থাকে, বিভিন্ন জায়গাতে জাতিসংঘে তারা বেশ হুম। কয়েকবার জানাইছে। কিন্তু তাদের সংখ্যা খুব দ্রুত কমে যাচ্ছিল। আচ্ছা। তাদেরকে প্রচুর পরিমাণে হ্যাঁ, তাদের মধ্যেও তারাও মারছে। তারা যখন আবার চান্স পাইছে তারাও মারছে। কিন্তু এইখানে দেখা গেছে যে সেখানে যে মুসলমানরা ছিল তারাই যেহেতু সংখ্যাগুরু, হুম, তারা খুব টাইটের উপরে রাখছে ইহুদিদেরকে। হুম, এখন ইহুদিদের সংখ্যা দ্রুত কমে যাচ্ছিল। হুম, হুম, এরপরে ইহুদিকে মানে ইহুদিদেরকে আনা তারা শুরু করে যে হুম, এবং সেই কাজটা যেই জিনিসটা তারা করছিল তারা তো টাকা দিয়ে জমি কিনছে। হুম, সেইখানে সৌদি আরবে না যেন দুবাইতে না যেন কাতারে একজন রাজা ছিলেন। তার জমি ছিল এই জিনিসগুলা। এই জায়গাগুলা ছিল তার জমি। হুম, তার থেকে জমি কিনছে তারা। তাতে হুম, সমস্যাটা কোথায়? আমি তো বুঝতেছি না। হুম। লিগালি তারা জমি কিনছে। সমস্যাটা কোথায়? আচ্ছা। আমার ভাই আমি আপনি 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 হয়তোবা জানেন ব্যাপারটা। যারা ইসরায়েলি বর্তমানে, আমার অনেক ইসরায়েলি ফ্রেন্ড আছে। আমার এগুলো নিয়ে সমস্যা নাই। আমার জিউস ফ্রেন্ড বা ইহুদি ফ্রেন্ড এগুলো আমার আমি 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 যেখানে চাকরি করি এখন জব করতেছি, এটা একটা জিউস কোম্পানি, ইহুদি কোম্পানি এবং পুরোপুরি ইহুদি। অ্যান্ড এরা ইসলাম একদম লাইক এটার মালিক থেকে শুরু করে প্রত্যেকটা ব্যক্তি ইহুদি আমার অফিসে। আমরা ভাই YouTube এ এটা ব্রডকাস্ট হচ্ছে, Facebook এ ব্রডকাস্ট হচ্ছে। ২ জায়গায় ইহুদি বেশি আছে শীর্ষে। হ্যাঁ? বলেন। সো আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে যারা ইসরায়েলি তারা নিজেরাই বলে ইটস আ জিউস স্টেট। আমার আমার কাছের ফ্রেন্ডরা বলে এটা ইটস আ জিউস স্টেট। তারা বলে না ইটস আ ইসরায়েলি স্টেট। জিউস স্টেট বলে। কিন্তু আ ইসরায়েলের মানবাধিকার পরিস্থিতি হচ্ছে পৃথিবীর সবচাইতে মানে মধ্যপ্রাচ্যের সবচাইতে ভালো মানবাধিকার পরিস্থিতি। ডেমোক্রেসি, মানবাধিকার সব দিক দিয়ে বেস্ট মধ্যপ্রাচ্যের মধ্যে সেখানে লাইক নারীরা সেনাবাহিনীর একেকজন উচ্চপদস্থ কর্মকর্তা, একেকজন সেনাবাহিনীর সদস্য, হুম, একেকজন হুম, নারী। হুম, হুম। আমি এটা কোন জিউস মানে টেক্সটে লেখা আছে যে মেয়েরা যে এই মানে সেনাবাহিনীর চিফ হইতে পারবে? এটা কোন জায়গায় লেখা আছে একটু দেখান না তো আমাকে। এটা কিন্তু নাই। ইভেন জিউস ধর্মেও কিন্তু মেয়েদেরকে পর্দা করা, হিজাব করার ব্যাপারে লেখা আছে। জিউস তাহলে রিলিজিয়নের আপনি যে মধ্যে, বারবার তোরার মধ্যেও। বলতেছেন এটা হ্যাঁ, এটা তারা বলে তাদের ধর্ম বিশ্বাস অনুসারে বলে তারা এটা জিউস ল্যান্ড, এইটা জিউস স্টেট ইত্যাদি, ইত্যাদি তারা বলতে চায়। কিন্তু কর্মক্ষেত্রে কোন জায়গায় আপনি আচ্ছা সমকামীরা এখানে বসবাস করতে পারে কিনা বলেন তো ভাই? ইসরায়েলের সমকামীরা বসবাস করতেছে, আন্দোলনও করতেছে তারা। তারা প্রাইডও করতেছে। তারা তাইলে প্রাইড মিছিলও করছে কয়েকদিন আগে। তাইলে আপনি আমারে বারবার কইতাছেন যে এটা কেমনে জিউস স্টেট ভাই, হইলো? জিউ জুডাইজম অনুসারে সমকামীদের সাথে কি করার কথা? ভাই সেটা আমি আপনি আমি আপ আমি সেটা জুডাইজম অনুসারে যে পরিচালিত হচ্ছে না, সেটা আপনিও মানেন আমিও মানি। আমার কথা হচ্ছে যারা এই দেশে বসবাস করে তারা কি বলে কি বলে না এটা জিউস স্টেট। এটা আপনার কাছে কোয়েশ্চেন আমার। তারা বলতে পারে আমার কিছু তাতে কিছু যায় কেউ যদি ইসলামিক স্টেটে বইলা সেখানে যদি গণতন্ত্র এবং মানে সেকুলারিজম এবং যদি মানবাধিকার প্রতিষ্ঠা করে, মুখে বলল সো না হয় আমরা সো ইউ ডোন্ট হ্যাভ এনি আমরা প্রবলেম।
বলতে আর মানে যে আমি কি করব? ওকে, ওরা ওরা যে কি নাম দিল আমার কি ওকে। যায় আসে? কাজে যদি দেখা যায় মেয়েরা পড়ালেখার অধিকার পাচ্ছে, মেয়েরা ভোটাধিকার আছে, মেয়েরা টপ পজিশন পর্যন্ত যেতে পারতেছে। মেয়েদেরকে কোনোভাবেই থামানো হচ্ছে না। প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে না রাষ্ট্র থেকে। সমান আইন দুজনের জন্য সমান অধিকার নিশ্চিত করা হইছে। আচ্ছা, তাইলে ওরা কি বলল জিউসটা খ্রিস্টান স্টেট ওকে, বলল আমি কি ভাই আমি যেই দেশে বসবাস করি জার্মানিতে কিছুদিন আগে অ্যাঙ্গেলা মেরকেল ছিল। অ্যাঙ্গেলা মেরকেলের যে দল সেই দলের নামের আগে খ্রিস্টান আছে। ওদের আছে, মানে হ্যাঁ, হচ্ছে ক্রিশ্চিয়ানিটি। ঠিক আছে? হ্যাঁ, ওদের বুকে হচ্ছে ক্রিশ্চিয়ানিটি কিন্তু ওরা সমকামীদের অধিকারের জন্য সবচাইতে সোচ্চার ছিল। এই যে আচ্ছা। আপনার এই যে খ্রিস্টান ডেমোক্রেটিক পার্টি এটা সমকামীদের অধিকারের জন্য অনেক ভালো, সবচেয়ে ভালো সচেতন কাজ ছিল। করছে। অনেক হ্যাঁ, ভালো, ভালো কাজ করছে। এখন এরকমের যদি নাম দিয়া তারা যদি খ্রিস্টান ডেমোক্রেটিক পার্টি নাম দিয়া যদি তারা সমকামীদের অধিকার প্রতিষ্ঠা করে এবং বাকস্বাধীনতা প্রতিষ্ঠা করে, তাইলে ওরা কি নাম দিল আমার কি যাবে আসবে? ভাই বাংলাদেশে সঠিক। জামাত ইসলামী যদি ক্ষমতায় এসে বলে আমরা সেকুলার দেশ। আমরা আন্তর্জাতিক মানবাধিকার সনদ অনুসারে একদম হ্যাঁ। পুঙ্খানুপুঙ্খভাবে দেশ পরিচালনা করব। কোন ইসলাম তো সমকামীদের সমকামীদের অধিকার দিব। অধিকার হবে, তাইলে নাস্তিকদের আমার কোনো অধিকার সমস্যা হবে। নেই। জামাত ইসলাম আমি থাকুক কি আর যে থাকুক। বলতেছি ভাই, ওরা জামাত ইসলামী করুক ওকে, না কি নাম দেক আমার কি যায় আসে ভাই এটা দিয়ে? সরি, ওকে। তার মানে মানে আমি একদম লাস্ট শেষ করে দিচ্ছি একটা কোশ্চেন করে। মানে আপনার হ্যাঁ অথবা না। ধর্মের ভিত্তিতে কোনো দেশ তৈরি করে আপনার মতামত, আপনি এটা সমর্থন করেন কিনা? না, ধর্মের ভিত্তিতে তো অবশ্যই সমর্থন করি না। করেন না। যেটা হচ্ছে বা বা যেটা তাতেই তো ধর্মের ভিত্তিতে কোন ধর্মের ভিত্তিতে কেন করি না? কারণ হচ্ছে মানে এমন না যে ধর্মের ভিত্তিতে করছে এই কারণে করি না, তা না। কারণ হচ্ছে ধর্মের ভিত্তিতে করলে মানবাধিকার লঙ্ঘন হবে। ভয়ংকরভাবে অসাম্য সৃষ্টি হবে। অধিকারের পার্থক্য তৈরি হবে। এই কারণে। আচ্ছা, সেটা কি এখন হচ্ছে না? মানে যদিও আপনি বলতেছেন, আমিও বলতেছি এবং আমি মানি এবং আমি জানি যেটা সত্য সেটা সত্যই। যতই আমি বলি না কেন, ইসরায়েলের মধ্যে ডেমোক্রেসি, ইসরায়েলের মধ্যে সমান অধিকার, ইসরায়েলের মধ্যে, মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে শান্তি ইসরায়েলের মধ্যে, টু বি অনেস্ট। ইটস ট্রু। কিন্তু আমার কথাটা হচ্ছে যে তারা যারা জিউস স্টেট বলে, তারা মুসলিমদের উপর, সো কল মুসলিম যারা ইমানি দায়িত্ব পালন করে বা যারা মুসলিম ওই প্যালেস্টাইনিয়ান সাইডে যারা বসবাস করে রাফাতে বা গাজাতে, এদের উপর যে অত্যাচার হচ্ছে জিউস ফিলোসফি নিয়ে, এটাকে আপনি আপনি মানেন কি মানেন না? জিউস ফিলোসফি নিয়ে জিউস ফিলোসফি অত্যাচার নিয়ে হচ্ছে হচ্ছে। কোথায়? আমাকে একটু প্রমাণ সহ বলেন ভাই। একটু আমাকে এভিডেন্স সহ বলেন। কি হচ্ছে আচ্ছা, সেখানে? এই যে ঘটনাটা এখন যে আক্রমণ চলতেছে, এখানে আক্রমণ ১ম এ করছে হামাস। এখানে কার কি করার আছে? কার কি বলার আছে? মানে এখানে তারা মেয়েদেরকে যে মেয়েদেরকে মানে গনিমতের মাল হিসেবে ধরে নিয়ে গেছে। হ্যাঁ? এই আক্রমণ নিয়ে আমার কিছু বলার নাই ভাই, কারণ এটা নিয়ে আমি কিছু জানি না। এরা মিডিয়াতে হামাস দেখাচ্ছে যোদ্ধা, এই দেখাচ্ছে ইহুদিদের দেখাচ্ছে আপনার খারাপ মানুষ। ওদের দেখা দেখি আমি বলবো ইহুদিরা খারাপ আর হামাস খুব হামাসের ভালো মানুষ, ওয়েবসাইটে এমন ঢুকেন। কিছু না। হামাসের ওয়েবসাইটে ঢুকেন। হামাসের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে স্পষ্ট করে লেখা আছে, দুনিয়া থেকে শেষ ইহুদিটা উচ্ছেদ না হওয়া পর্যন্ত ওকে, জিহাদ চলবে। ওকে। আমার প্রত্যেকটা আমার আমার তাদের নিয়ে কমেন্ট নাই ভাই। প্রত্যেকটা ইহুদিকে না কমেন্ট হ্যাঁ, নাই না থাকাটা হচ্ছে আপনি যখন বলছেন কমেন্ট নাই মানে আপনি তাদের পক্ষে কথা বলছেন আসলে। অবশ্যই না। আমি কোনো হ্যাঁ? মানুষকে হত্যার তা সমর্থন করি না। তা সেটা তাদের যাই হোক ইহুদি ওয়েবসাইটে সেটা বড়, হচ্ছে বড় করে মুসলিম। লেখা ভাই হামাসের ওয়েবসাইটে সুন্দর করে পই করে হাদিসটা লেখা যে কিয়ামতের দিনে ওই যে একটা গাছের পিছনে গিয়ে একজন ইহুদি বাইচা থাকবে। সে একটা গাছের পিছনে গিয়ে লুকানোর চেষ্টা করবে। তখন সেই গাছটা বলবে, "আমার পিছনে ইহুদি লুকায় আছে। হে হ্যাঁ, মুসলমান বারকাত, আসো, আসো। বারকাত, ওকে জবাই বারকাত করো।" গাছ। হ্যাঁ, 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 সেই আসো ওকে জবাই করো। হ্যাঁ? হ্যাঁ, এই রকমের একটা ভায়োলেন্ট এরকম একটা বর্বর একটা হাদিস যে যাদের ওয়েবসাইটে পই করে লেখা, হুম, হ্যাঁ? হুম। তাইলে তারা তো অবশ্যই ডেফিনিটলি জঙ্গি। তারা পৃথিবীতে কোন অবশ্যই জঙ্গি জিনিস তারা। হ্যাঁ, অবশ্যই তাইলে জঙ্গি। তাইলে এবং আমি তাইলে কি? আমি আপনার সাথে একমত জঙ্গি। আমি যখন তাদেরকে জঙ্গি বলব, আমি তখন যারা ইসরায়েলি যারা মুসলমানদের হত্যা করতেছে, নিরীহ বাচ্চাদের, তাদেরকে ব্যালেন্স জঙ্গি করতে হবে। বলতে ব্যালেন্স বলব না। করে কথা বলতে হবে আপনার। মানে যেহেতু ওদেরকে বলতেছি, ওরা যদি আবার চেতে যায় এজন্য আপনারা ওকে একটু বকা দিতে হবে নাকি? না, 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 নট আসিফ ভাই, মানে আসিফ ভাই আপনি এভাবে মানে নিয়েন না আসিফ ভাই। আরে ভাই না বুঝছি তো ভাই। আপনার ২ ছেলে, ১ ছেলে মনে করেন পাশের বাসার ছেলের চোখে আঙ্গুল দিয়ে গুতা মেরে আসছে। এখন হুম, হুম, আপনি তারও বকতেছেন আর যেটা কিছু করে নাই ঘরে বইসা ছিল, হ্যাঁ? এটারও আপনি হুম। বকতেছেন কারণ তো নাইলে তো সমান্তর না, না, বিচার না, ওটা বকতে পারি না। যেটা ঘরে কিছু করে নাই সেটা কেন বকবো আমি? যদি করে তাহলে আমি বকবো না? না, সে যদি আচ্ছা ঠিক আছে যে যার চোখে আঙ্গুল দিছে তারও বকতেছেন আর যে আঙ্গুল দিছে তারও বকতেছেন। এবার আপনি যদি দুজনেই দুই দু সমান হচ্ছেন। যদি দুইজনই অপরাধ করে আমি দুজনকেই বকবো। না দ্যাটস দ্য থিং। সে তাইলে আগেটা কে করছে? এই ঘটনাটা এই যে মানে রিসেন্ট আপনার কাছে ঘটনাটা কি আগে এবং পরে সেটা ম্যাটার করে? যে আগে কে করছে অবশ্যই তারে ম্যাটার বকবো, যে করে। পরে করছে তাকে আমি অবশ্যই বকবো ম্যাটার না। করে। আমাদের ভিতরে যদি চুক্তি থাকে যে আচ্ছা এরিক প্রিন্স ভাই আমাদের ভিতরে যদি চুক্তি থাকে যে আমিও আপনার মানে পাশে আঙ্গুল দিব না, আপনিও আমার পাশে আঙ্গুল দিবেন না। আমরা হুম, ২ জন বইসা আছি চুপচাপ গান-টান গাইতেছি। আমরা অপ্রস্তুত। আমরা জানি না যে আমি জানি না যে আপনি এখন আমার গায়ে একটা খোঁচা মারবেন এটা আমি জানতাম না। আমি অপ্রস্তুত হয়ে আছি যেহেতু আমাদের ভিতরে চুক্তি আছে, শান্তি চুক্তি আছে। শান্তি চুক্তি আমি বজায় রাখতেছি, আপনিও বজায় রাখতেছেন। আমি তো এটা ধরেই নিব যে আপনি আমারে এসে একটা খোঁচা মারবেন না। আচ্ছা। হঠাৎ করে আমি অন্যমনস্ক হ্যাঁ, আছি। এর ভিতরে আপনি আমার একটা খোঁচা মেরে বসছেন। হ্যাঁ। দিলে কি আমি তো এবার নাকটা আপনার তার মানে গছাই।
তার মানে ভাই আমি একজনের পাশে আঙ্গুল দিলাম, আর সে পরবর্তীতে এসে আমার পুরো পাছাটা কাইটা দিল। আমি পাশে আঙ্গুল দিছি, এটা আমার দোষ, কিন্তু সে যে আমার পাছাটা কেটে দিয়েছে আমি তার কিছু বলতে পারবো না, এটা তার তাইলে দোষ তো না, সে আপনার সমস্যা। সেই জিনিসটা ভেবেই তো আপনার সেই পাশে আঙ্গুলটা দিতে হবে। আপনি সেটা জানেন না? যে আপনি যদি আমার পাশে আঙ্গুল দেন, তাইলে আমি যে আপনাকে না মাইরা ভসকায় দিব। হুম, হ্যাঁ? আমি হুম, আমার সাথে মনে করেন আপনারা ২০ জন দোস্ত আশপাশ থেকে আপনি একবার নিয়ে আসছেন। ২ বার ৩ বার আমার নিয়ে আসছিলেন আমারে পিটাইতে। হুম, আপনার পুরা এলাকার দোস্ত করে নিয়ে আসছিলেন আমারে পিটাইতে। "ওই হুম, দোস্তরা আয়, এই আসিফ রে পিটায় আহি।" হ্যাঁ? ওই হুম, ৩ বার আইছিলেন, ৩ বারই ওই আপনার সব দোস্তরা মিল্লা জামা-কাপড় খুইল্লা রাইখা পলায় হুম। গেছে। এটা আমি আচ্ছা, ৬ দিনের আচ্ছা। যুদ্ধের কথা বলতেছি এবং আরো অনেকগুলা অ্যাটাক এর কথা বলতেছি, যেই সময়ে প্যালেস্টাইন আশপাশ হুম, থেকে মুসলিম রাষ্ট্রগুলাকে নিয়ে আসছিল ইসরায়েল আক্রমণ করতে। হ্যাঁ? আচ্ছা। সবগুলারে কানে ধরায় বাইর করছে ইসরায়েল। একটা পিচ্চি একটা দেশ, সেই দেশটা কি করছে? বাদবাকি সমস্ত আরব বিশ্বের সব দেশগুলারে কানে হ্যাঁ। ধইরা কোন সিক্স ওইখান সিক্স থেকে সিক্স ডে ৬ দিনের যুদ্ধ যেটা সেটাতে? হ্যাঁ, ৬ দিনের যুদ্ধ এবং তারপরে আরো আছে। হ্যাঁ? স আচ্ছা। এই এই যে এই আকাম করছেন আপনারা আগে কয়েকবার করছেন। হ্যাঁ? হুম, যে হুম, হুম, আশপাশ থেকে ইরানকে নিয়ে ইরাককে নিয়ে আসছেন, লিবিয়াকে নিয়ে আসছেন, মিশরকে নিয়ে আসছেন, আ মানে জর্ডানকে নিয়ে আসছেন। আপনারা সবাই মিলে আমার আক্রমণ করছেন। আমার হুম, বালটাও ফালাইতে পারেন নাই। আমার হুম, বালটাও ছিঁড়তে পারেন নাই। আমি সবগুলারে কানে ধরায় উঠবস করায় দিছি। হ্যাঁ? যদি এরকম ঘটনা আচ্ছা। আগেও ঘটে থাকে, হুম, এরপর তো আপনার বোঝার কথা যে এই মানে ইসের গায়ে আঙ্গুল দিলে আমার হুম। আঙ্গুল তো কাটবোই, আমার ১৪ গোষ্ঠীর আঙ্গুল সুদ্ধ কেটে দিব আচ্ছা, এবারে। আচ্ছা, সব হ্যাঁ? সব মানলাম। সব আপনি 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 বুঝতে পারছেন। আর আর আপনি যে মানে মানে আর আপনি যে হচ্ছে ১৯৪৮ সালে ধাপ করে আইসা সবাই মিলে আইসা বলবেন যে আজকে থেকে এটা জিউস স্টেট ইসরাইল বানায় ফেললাম। সেটা কোন সমস্যা নেই। মানে জিউস স্টেট মানে ওরা যে জমি কিনছে না? ৪৮ সালে ওরা ওরা জমি কোথা থেকে কিনছে। ওরা ১৯৪৮ কার সালে। থেকে মানে হ্যাঁ, অবশ্যই ১৯৪৮ সালে ওদের কাছে প্রচুর পরিমাণে জমি ছিল। এবং হুম, সেখানে ১ম এ আপনি ভাই মানে আমার ধারণা যে আপনি জানেন না জেনে ইয়া করতেছেন। ১ম এ আপনাকে আমি বলি। ১ম এ আচ্ছা। সেইখানে সামান্য কিছু সংখ্যক ইহুদি ছিল। সেই সময়ে যে আ ইয়াটা হইছে, সেই সময় যে একটা ব্রিটিশ বাহিনী একজন ব্যক্তিকে পাঠাইছে সেখানে, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। যেখানে তারা সেই ব্যক্তি একটা কমিটি গঠন করে দিচ্ছে। সেই ব্যক্তি একজন নিরপেক্ষ ব্যক্তি। তাই সে এখান থেকে ইয়া দিবে। এখানে কি হইতেছে? আ হুম, জিউসদের মধ্যে এবং মুসলিমদের মধ্যে কেন মারামারি হইতেছে সেটা ইনভেস্টিগেট করবে। তখন সে হুম, ইনভেস্টিগেশন করে একটা রিপোর্ট দিছে যে মুসলমান এবং জিউসরা একসাথে বসবাস করতে পারবে না। এইখানে হুম, যেটা করা যেতে পারে সেটা হচ্ছে মুসলমানদের জন্য ৮০% ভূমি দিয়ে এবং ইহুদিরা যেহেতু এখানে বসবাস করে এটাও তাদেরও জায়গা। তাদের হুম, জন্য হুম, ২০% ভূমি দিয়ে ১ টা হুম। ২ টা আলাদা ছোট আলাদা স্টেট তৈরি করে রাষ্ট্র দেয়া তৈরি হোক। করে দাও। সেখানে হুম। আ ইহুদিরা তাদের মতো ২০% এ থাকুক আর মুসলমানরা ৮০% এ থাকুক। হ্যাঁ? ওকে, তাহলে ওকে, মাঝখানে যদি একটা বর্ডার থাকে তাহলে তারা শান্তিপূর্ণভাবে থাকতে পারবে। কিন্তু তাদের দ্বারা কখনো এক রাষ্ট্রে থাকতে পারবে না। কারণ ওকে। এক রাষ্ট্রে থাকলেই তারা একজন আরেকজনকে মারবে। এই আচ্ছা, রিপোর্টটা দিল। এই আচ্ছা। রিপোর্টটা দেয়ার পরে বলেন তো ভাই এই রিপোর্টটা কারা মেনে নিচ্ছে আর কারা মেনে নেয়নি একটু বলেন তো। গেস করেন তো? মুসলিমরা মেনে নেয়নি। ঠিক বলছেন ভাই। মুসলিমরা প্যালেস্টিনিয়ান মেনে নেয়নি। প্যালেস্টিনিয়ানরা মেনে নেয়নি। প্যালেস্টাইন মানে যারা হচ্ছে ইহুদি তারা মেনে নিছে। তারা বলছে ওকে ২০% আমাদের ওকে ২০% দিয়েই আমরা মা মা থাকতে পারবো। আমাদের কোনো সমস্যা নেই। ২০% ই ওকে। হুম, তাও 20% হচ্ছে গিয়ে যেগুলা ছিল পরিত্যক্ত ভূমি, হ্যাঁ? সেই অঞ্চলে আচ্ছা। কোনো ইয়া নেই। ফসল ফলে না সেই অঞ্চলে। মানে ইহুদিরা এটা একটু আপনি আমাকে একটু মানে রেফারেন্সটা দিয়েন, আমি পড়বো আরকি আচ্ছা কোথায় ঠিক আছে। আছে রেফারেন্স অবশ্যই ওকে দিব, ভাই। অবশ্যই দিব। জি। আমি একটু পরে বের করতেছি। ওকে ভাই, আ ওকে বলেন। কারণ আমার মানে কথা আচ্ছা, আচ্ছা বলতেছি ভাই, তো আপনি কথা বলেন। বলার ভিতরে বের করতে গেলে আমার কথা বলতে না, একটু না, আপনি সমস্যা বলেন, হবে। বলেন। আচ্ছা। আপনি বলেন ভাই। তারপরে কি হইলো? আ এই সেইখানে পুরা আরব বিশ্ব ইয়া করলো। চিৎকার চেঁচামেচি শুরু করলো। না ৮০% হবে না। আমাদের 100% লাগবে। হ্যাঁ? একদম এই নদী থেকে ওই সমুদ্র পর্যন্ত পুরা অঞ্চল আমাদের। হ্যাঁ? আমরা ছাড়বো না। ওরা তখন আন্দোলন শুরু করলো। তখন তারা বাহিনী গঠন শুরু করলো এবং সেই সময় ইসরায়েলের যে ইহুদিরা তারাও দল গঠন করলো আত্মরক্ষার জন্য। তো ওদের হাত থেকে এই যে ৮০% দেয়ার পরেও যারা মেনে নিচ্ছে না তাদের হাত থেকে নিজেদেরকে রক্ষার জন্য ছোট দল গঠন করলো এবং সেনাবাহিনী তৈরি করলো তারা। হ্যাঁ? হুম, হুম, মিলিশিয়া বাহিনী তৈরি করলো তারা। হুম, হুম, এরপরে তাদের ভিতরে অনেক রক্তক্ষয়ী ঘটনা ঘটছে। ওই ২ পক্ষই করছে। এই পক্ষও মারছে ওদেরকে, ওই পক্ষ ওদেরকে মারছে। ২ পক্ষই করছে। এটা সত্য যে ২ পক্ষই করছে। এই সময়ে তারা কি করলো? জমি কেনা শুরু করলো। এই যে ইউরোপের ইহুদিরা টাকা পয়সা নিয়ে আসছে। তারা ওইখান থেকে ওই যে ওই পরিত্যক্ত ভূমি কেনা শুরু করে দিল। হুম, পরিত্যক্ত ভূমি তাহলে বিক্রি করলেন কেন? যদি ওই জায়গা লাগিয়ে তাহলে বিক্রি করলেন কেন? আচ্ছা। এরপরে আস্তে ইহুদিদের জমির সংখ্যা বাড়তে থাকলো। ওই হুম, জমিগুলা মুসলমানদের থেকেই তারা কিনছিল। হ্যাঁ? হুম, মুসলমানরা তাহলে বেচলো কেন? আপনারা বেচে বে আপনারা যদি মুসলমান যদি এতই হয়ে থাকেন বিক্রি করছেন কেন ওই জমি? বিক্রি হুম, তো হুম, করলেন। বিক্রি করার পরে আপনারা কইলেন তখন ওরা ইউরোপের থেকে মেশিনপাতি আইনা সেই অঞ্চলে পুরা ফসলযোগ্য কইরা ফালানো শুরু করলো, হ্যাঁ?
হুম, মানে আপনি যদি এখন ইসরায়েলের অবস্থা দেখেন, আপনি দেখবেন সেখানে ফসলি ভূমি। সেখানে অনেক চমৎকার ইন্ডাস্ট্রি তৈরি হইছে, অনেক চমৎকার মানে আবাদযোগ্য ভূমি তৈরি হয়েছে। কিন্তু এই জিনিসটা সেই সময় ছিল না। সেই সময় আচ্ছা, তারা ইউরোপ থেকে প্রচুর টাকা নিয়ে, প্রচুর মেশিনারিজ নিয়ে গেছে হুম, এবং সেখানে পরিত্যক্ত ভূমিগুলাকে তারা কৃষি ভূমিতে পরিণত করছে। আধুনিক বৈজ্ঞানিক আ মানে ইয়াগুলার সাহায্যে তারা সেই অঞ্চলটাকে পুরা পরিবর্তন করে ফেলছে। কিছুদিন ওকে, পরে ওরা আইসা কইতেছে, "আমাগো জমি আমাকে ফেরত দে। তোরা এই টাকা আবার ফেরত ল, তোরা আমাগো জমি আমারে ফেরত দে।" ভাই এটা আবার ওকে। কেমন কথা? টাকা না, জমি বিক্রি করে হুম, আবার ফেরত চায় কেমনে? এটা মানছে একজন মানুষ ফেরত চায় কেমনে? তখন তার ফেরত দেয়া যাবে না। তারপরে এই ২ জনের ভিতরে যখন মারামারি হইল তখন ইসের থেকে জাতিসংঘ থেকে যে এই সিদ্ধান্তটা হইল যে আ এইটার এক্সাক্ট ইয়াটা আমার জানা নাই। সম্ভবত ৪৯ আর ৫১% এ ভাগ হইছিল। যতদূর আমার হুম, মনে পড়ে। আমার এই মুহূর্তে এক্সাক্ট ফিগারটা মনে নাই। এটা ভুলও হইতে পারে। হ্যাঁ? ওকে, তখন ইহুদিরা এবারও কম পাইল। ইহুদিরা কম পাইল এবং মুসলমানদেরকেই বেশি দিল। যদিও ইহুদিদের সংখ্যা কিন্তু তখন অনেক বাইরে গেছে এবং বেশিরভাগ অঞ্চল ইহুদিরা শহরগুলাকে প্রায় পরিবর্তন করে ফেলছে। শহরের চেহারা পাল্টায় দিছে তারা টাকা-পয়সা খরচ হুম, করে। হ্যাঁ? তারপরেও ইহুদিরা কম পাইল, সেটাতেও ইহুদিরা মেনে নিল। মুসলমানরা মানল না। আরব হুম, হুম, বিশ্ব মানল না। তখন তারা তার পরদিন যেদিন ইসরায়েলকে স্বীকৃতি মানে স্বাধীনতা ঘোষণা তার পরদিন তারা সবাই মিলে অ্যাটাক করল। অ্যাটাকে তো একটাও ইসরায়েলের বালটাও কেউ ছিঁড়তে পারল না। সবগুলা কাইন্দা কাইটা পড়ে বাইরে হয়ে গেল। তখন ইসরায়েল কি করলো? ওদের জমিও দখল করে নিল। প্যালেস্টাইনও দখল করে নিল। জর্ডানের অংশ দখল করল, মিশরের অংশ দখল করল। আশপাশের যত দেশ আছে সবগুলার অংশ ইসরায়েল দখল করে নিল। ওগুলা হুম, ছিল হুম, অধিকৃত ভূমি, ইসরায়েলের অধিকৃত ভূমি। এই হুম। গাজাও ইসরায়েলের অধিকৃত ভূমি ছিল। গাজা হ্যাঁ? ইসরায়েল থেকে গাজা ওরা ছেড়ে দিয়ে চলে গেছে। তারপর আপনার গাজা হচ্ছে ওরা ছেড়ে দিছে। ছেড়ে দিয়ে চলে গাজা গেছে। ওরা ছেড়ে দিছে। সিরিয়ারও কিছু অংশ তারা করছিল। হ্যাঁ। তাইলে গোলান মালভূমি-টালভূমি সব নিছিল। তাইলে এই যে এই আকামগুলা যে করছিল তারা এই যে সব দলবল মিলা যে তারা ইসরায়েলকে ছোট একটা দেশ ওদেরকে আক্রমণ করছিল ৬ টা এতগুলা দেশ মিলা আশপাশের সমস্ত আরব বিশ্ব মিলা যে আক্রমণটা করছিল সবাই একযোগে কামড়ায় পড়ছে ওর উপরে। হুম, হুম। এটা ভাই কেন পড়ছিল? মানে আচ্ছা। ওদের আচ্ছা ঠিক আছে তারপরে ধরে নিলাম। এরপরে শোনেন ভাই ৬ বার প্রস্তাব করা হয়েছে শান্তির। ড মানে হুম, হুম, মানে ২ টা স্টেটই টিকে থাকবে। হুম, হুম। ২ টা বাট স্টেট জেরুজালেম নিউজিল্যান্ডের থাকবে। এটা মেনে তারপরে বলছিল। না, এ এ আগে জেরুজালেম ওই প্যালেস্টাইনের দখলে দিয়েই ওরা ইহুদিরা মানছিল। এখন আর মানতেছে না। এখন তো ইসরায়েলের অবস্থা ভালো। এখন ওরা কেন খারাপ প্রস্তাব আচ্ছা করতে যাবে? ঠিক আছে। হ্যাঁ? শক্তি বেশি আমার এখন। ঠিক আছে। আমার এখন হ্যাঁ, তাদের এখন শক্তি বেশি। তারা এখন কেন ওই প্রস্তাবনায় যাবে? যাবে। ওকে। আগের যে কন্ডিশন গুলা ছিল সেই কন্ডিশন গুলো আপনি দেখেন সেই কন্ডিশনে ইহুদিরা ছোটখাটো জায়গা নিয়েই রাজি হয়ে গেছিল। কিন্তু ওকে। তখন মুসলমানরা চিৎকার চেঁচামেচি করছে। ওইটাতে তারা রাজি হয় নাই। হুম, এখন হুম। ইসরায়েলের ক্ষমতা আছে যে পুরা প্যালেস্টাইন তারা একদিনে দখল করে নিতে পারে। এই হ্যাঁ, ক্ষমতা রাইট। তাদের আছে। হ্যাঁ? হ্যাঁ। এই সামর্থ্য এই সবকিছু তাদের আছে। কিন্তু ওকে। এই গাজাকেও তারা একদিনে ভ্যানিশ করে দিতে পারে। কিন্তু সেইটা তো তারা করতেছে না। তাদের যদি সেরকম প্ল্যান থাকতো তাহলে তো সেটাই করত। ওদের ওকে। দরকার কি ওদেরকে? ওকে। এখন আপনি বলেন যে এইগুলা তো আপনি একটু পড়েন, হ্যাঁ? আপনি একটু আ ঠিক আছে, আমি ১৯০০ আরেকটু পড়াশোনা করি। একটু ১৯১৭ জানি। সাল থেকে শুরু করে হুম। পুরা হিস্ট্রিটা পড়েন যে কি এই ওকে। যে আ পড়েন, পড়ে যদি আমার কথার সাথে কোনো ভুল পান যে আমি মিথ্যা বলছি বা ভুল বলছি, আইসা হুম। আমার সাথে কথা বইলা যায়েন, আমি আপনাকে তখন দেখায় দিব। এখন আমি বের করতে গেলে অনেক কিছু বের করতে হবে। না, না, সমস্যা নেই। এমনিতেই আপনার সমস্যা সাথে নেই। অনেকক্ষণ কথা অনেক বলে সময় হয়ে ফেলছি। গেছে। হ্যাঁ। অনেক কথা হয়ে গেছে। জি, জি। কিন্তু আমি মনে করি ওইখানে একটা ২ টা স্টেটই থাকা উচিত। ২ টা হুম। স্টেটই স্বাধীনভাবে থাকা উচিত এবং তো তারা আপনি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে বিশ্বাস করেন? অবশ্যই। ২ টা স্টেট হ্যাঁ, থাকা উচিত। ওকে, ঠিক হ্যাঁ। আছে। যাক। আপনি যদি আমাকে বলেন যে আরবরা চায় যে ইসরায়েলকে একদম নিশ্চিহ্ন না করা পর্যন্ত আমরা থামব না। এইটাতে তাই ওদেরকে বাইরা সিধা করতে হবে। হ্যাঁ? না, এত সহজ সেটা তো আমিও সমর্থন করি না। আমিও দ্বিরাষ্ট্রভিত্তিক মানে ২ টা রাষ্ট্রই থাক। ইসরায়েল থাক, প্যালেস্টাইন থাক। দ্যাটস ইট। তাইলে আপনি আবার ইসের কথা কি বলতেছেন? তাইলে না, ইসরায়েল আমার চাইতেই আমি 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 আপনাকে যে কোয়েশ্চেনটা করলাম সেটা কিন্তু ডিফারেন্ট। আমি বলছি যে আপনি আপনি ওই আপনি 7 অক্টোবরে হামাস কি করছে বা এই জিনিসটাকে আপনি উদাহরণ ধরে ইসরায়েলের পরবর্তীতে যা করবে সবকিছুতেই ঠিকঠাক এবং কোন সমস্যা নেই। সব ওকে সবকিছুতে এবং ঠিকঠাক মাফ। কথাই বলতেছি আমি। সবকিছুতে ঠিকঠাক কথাই আমি তো বলি নাই সবকিছু ঠিকঠাক। আমি না, বলছি আপনি যে হ্যাঁ, বলেন। আমি ভাইয়া বলেন। বলছি যে ওরা এই কামগুলা করছে সেই সন্ত্রাসীদেরকে তাইলে মানে ওরা ভোটে নির্বাচিত করছে কেন? গাজার অধিবাসীরা এই হামাসকে নির্বাচিত সরকারে পাঠাইছে কেন? এবং হামাসের যে মুখপাত্র তারা মিডিয়াতে এসে বলতেছে হুম। যে মানে আবু গাজার ওবায়দা। জনগণ হ্যাঁ, গাজার জনগণকে রক্ষা করা আমাদের দায়িত্ব না। এটা জাতিসংঘের দায়িত্ব। আমাদের দায়িত্ব হুম। ইসরায়েলে বোমা মারা। আমরা আমাদের দায়িত্ব পালন করছি। আমরা ইসরায়েলকে মানে সমুচিত জবাব দিচ্ছি। গাজার হুম। মানুষের কি হলো এটা আমাদের দেখার বিষয় না। এটা আবার জাতিসংঘ দেখবে। এটা বলছে, হ্যাঁ, আবার ওই আপনার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইতামের বেন গাভির সেও বলছে ভাই গাজার প্রত্যেকটা শিশুই একেকটা টেরোরিস্ট। সেও বলছে এই কথা।
যে হ্যাঁ, প্রত্যেকটা ঠিক আছে। মারাই আমাদের জন্য সমস্যা নাই। ঠিক মারতে পারি। আছে বল একটা বাচ্চা কালকে হ্যাঁ, বড় হয়ে বেস্ট হয়ে যাবে। ঘৃণা তো একটা ঘৃণা তো আরেকটা ঘৃণা অবশ্যই তৈরি করবে। আপনি এটাই তো আপনি ভাই আমি বললাম। আমি আপনি দুটো আপনি আমি মানে কতদিন মাইর হামাসের খাইবেন? আপনি শোনেন ভাই বাংলাদেশে যে হিন্দু ফ্যামিলিটা হ্যাঁ, হ্যাঁ। মানে তার বোনকে রেপ করছে, তারপর হচ্ছে আ মু বাসা তুলে নিচ্ছে। সোনার যে ছিল, দোকান ছিল, সে সোনার দোকান লুট করছে। হ্যাঁ? আমার হুম। পাশের বাসায় আমি বাড়িতে থাকতাম, হ্যাঁ? বাড়ির কাছাকাছি থাকতাম। হ্যাঁ, আমি জানি আপনি এই বাড়িতে ঘটনা আমি থাকতেন। জানি। এই আমি এই আশেপাশে ঘটনা থাকতাম। হ্যাঁ। হ্যাঁ? আমিও আপনার আশেপাশেই থাকতাম। আপনি বাড়িতে থাকতেন আমি জানি। আচ্ছা, আচ্ছা। তো এই যে মানে এই এরা যে মানে হিন্দুদের যে গুলা মানে সোনার দোকান লুট করছে এটা তো চোখের সামনে ঘটছে এই সমস্ত ঘটনা। হ্যাঁ? চোখের সামনে ঘটা আচ্ছা। এই সমস্ত ঘটনা। এখন হুম, এই যে যেই হিন্দু ফ্যামিলিটার উপর এগুলা ঘটছে সেই হিন্দুটা যদি ভারতে গিয়া যদি বলে যে বাংলাদেশের মুসলমানরা মানে হারামি, আমি তো তাকে কিছু বলতে পারি না ভাই। হ্যাঁ? সে যদি এটা বলে আমি বলব, "হ ভাই তুমি ঠিকই কইছো। হুম, ওরা আসলেই হারামি। ওরা আসলেই ইতর। ওরা আসলেই বর্বর। এটা ভুল হুম, কথা না।" হুম, হুম। ঠিক আছে? আর এখানে ক্লিয়ার হতে পারে না। আ লগইন পাসওয়ার্ড ঠিক ফারাজ আছে ভাই, আসলে এই ফারাজ ভাই কথা কেটে, কথা কেটে যাচ্ছে। ফারাজ ভাই কথা কেটে, কেটে যাচ্ছে। একটু হোয়াটসঅ্যাপ মেসেজ দেন না আপনি। আচ্ছা দাঁড়ান তো আমি আপনার ইয়াগুলা ঠিক করি। আচ্ছা উনি তো চলে গেলেন। ফারাজ ভাই আমি আপনার সেটিংস গুলা ঠিক করছি। আপনি আবার একটু যুক্ত হয়ে একটু কথা বলেন তো দেখি। আচ্ছা। আপনি এরিক ঠিক প্রিন্স আছে ভাই আসিফ ভাই। আপনি কি আর কিছু বলবেন? হ্যালো? জি, আসিফ ভাই শুনতে পাচ্ছি। তাহলে আপনাকে বিদায় জানাই। ওকে ভাই, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আচ্ছা ভাই। ঠিক আছে, ঠিক আছে। বাই। বাই, বাই।